প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে আমরা মধ্যপ্রাচ্য প্রসঙ্গ, বিশেষ করে ফিলিস্তিন ইসরায়েল প্রসঙ্গ নিয়ে কথা বলবো। আমি প্রথমে জানতে চাচ্ছি যে আপনি জানেন যে ট্রাম্প তার সিদ্ধান্ত বদলে ফেলেছেন। প্রথমে তার সিদ্ধান্ত ছিল যে গাজাকে তিনি দখল করবেন এবং সেখানে একটা তার মনের মতো একটা শহর তৈরি করবেন, যেখানে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ কী হবে অস্পষ্ট ছিল, কিন্তু সেখানে একটা নতুন সভ্যতা তিনি তৈরি করতে চেয়েছিলেন। তো মার্কিন যে যুদ্ধবন্দী ছিল সেগুলো হস্তান্তরের মধ্য দিয়ে মোটামুটি হামাসের সাথে তার একটা সমঝোতা হয়েছে এবং তিনি তার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তো আপনার কাছে কি মনে হচ্ছে ট্রাম্পের হঠাৎ করে ইউটার্ন, হঠাৎ করে যেমন ঘোষণা এসেছিল, কোনো অনেকটা হতভম্ব হয়ে গিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশগুলো যে ট্রাম্প যখন ঘোষণা দিলেন যে গাজা তিনি দখল করবেন, আবার হুট করেই তিনি ঘুরে বসলেন যে না, তিনি তার এই পরিকল্পনা থেকে সরে আসলেন। আসলে কি হচ্ছে মধ্যপ্রাচ্যে? আচ্ছা, না, সুন্দর, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে, ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে উনি যত না বেশি পলিটিশিয়ান, তার থেকে কিন্তু উনি বড় একজন বিজনেসম্যান, এবং এটা তার ফার্স্ট পরিচয় হচ্ছে তিনি একজন বিজনেসম্যান। তো বিজনেসম্যানদের আসলে যে কোনো কিছু করবার ক্ষেত্রে বা সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে ফিনান্সিয়াল ইন্টারেস্টটাই হচ্ছে মূল। এবং আপনি খেয়াল করলে দেখবেন যে ট্রাম্প তার যে উইংগুলো বানিয়েছে, যাদেরকে নিয়ে তিনি কাজ করছেন, ইনক্লুডিং আমরা যদি বিশেষ করে মধ্যপ্রাচ্য বিষয়ক দূতের কথা বলি, স্টিভ উইটকফ, তিনিও কিন্তু একজন বেসিক্যালি হচ্ছে আপনার বিল্ডার্স। তিনিও এই দালান কোঠা বা রিয়েল এস্টেট ব্যবসার সাথে জড়িত, এবং মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশের সাথে তার আর্থিক লেনদেন আছে, ইসরায়েল সহ। এরকম একটি জায়গা থেকে আপনাকে চিন্তা করতে হবে যে ট্রাম্প যে জায়গাতে তার ফাইন্যান্সিয়াল বেনিফিটটা বেশি দেখবেন, উনি সেইখানেই যাবেন। তো ব্যবসায়ীরা যেমন ধরেন মুনাফাটা আগে গুরুত্ব দেয়, ট্রাম্পও সবার আগে তার নিজস্ব স্বার্থকেই গুরুত্ব দিচ্ছে। এর পাশাপাশি তার যে ইলেকশনের যে এজেন্ডা ছিল সেটা হচ্ছে কিপ আমেরিকা ফার্স্ট, অর্থাৎ আমেরিকান ইস্যুটাকে সবার উপরে গুরুত্ব দেওয়া। এটা মেক আমেরিকা গ্রেট এগেইন, এটা হচ্ছে তার আরেকটা স্লোগান, এটা গত নির্বাচনের আগে ছিল। তো এই স্লোগানগুলোর মূল কারণ হচ্ছে যে উনি আমেরিকাকে আগে স্বার্থ দেখবেন, এরপরে বাকি সব যা হয় হবে। তো প্রথম হচ্ছে যে উনি যখন, আপনার মনে থাকবার কথা, এটা হচ্ছে নেতানিয়াহু তার ওখানে গিয়েছিলেন, ওয়াশিংটনে নেতানিয়াহুর ট্রিপ, যেটাকে আপনি বলতে পারেন যে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পরে প্রথম ফার্স্ট ফরেন যেই গেস্ট ওনার অফিসে গেলেন সেটা হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু। এবং সেই সময় হয়তো বা ওনাকে খুশি করার জন্য বা ওনার সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে ট্রাম্প বললেন যে আমরা গাজাকে দখল করে নিব, সেখানে আমরা রিসোর্ট বানাবো, এই সেই। তো এই বিষয়টা তাৎক্ষণিকভাবে তো গাজা বা গাজার যারা ক্ষমতাসীন দল হামাস, তারা তো প্রত্যাখ্যান করলো। এর পরের ধাপে দেখা গেল যে আস্তে আস্তে মধ্যপ্রাচ্যের দেশগুলো মুখ খুলতে শুরু করলো, তারা এটার বিপক্ষে সরব হলো, এবং এরপরে মিশরের উদ্যোগে একটা বড় আকারের সম্মেলন হলো, যেখানে একটা গাজাতে একটা প্রায় বিরাট বলা যায় যে $52 বিলিয়ন একটা প্রস্তাব তারা দিলেন। সেটা হচ্ছে যে গাজা থেকে কোনো প্যালেস্টিনিয়ানকে বের করে দেওয়া হবে না, বরঞ্চ গাজাকেই পুনর্গঠন করা হবে, এবং সেইখানে গাজার মানুষকে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হবে। হামাস কি ফরম্যাটে থাকবে, এখানে তাদের আলাদা আলাদা প্রস্তাবনা আছে। এইটাতে এন্টায়ার মধ্যপ্রাচ্যের প্রায় সকল দেশই এই মিশরের নেওয়া উদ্যোগে তারা সাড়া দিল। প্রথমত ওইখান থেকে হচ্ছে ট্রাম্পের চিন্তায় আপনার চেঞ্জ আসতে শুরু করলো। ট্রাম্প যখন দেখলো যে তার যে অ্যালায়েন্সগুলো আছে তারা তার এই প্রস্তাবের সাথে নেই, তখন তার বাধ্য হয়েই তাকে কিছুটা পজিশন মানে চেঞ্জ করতে হলো। শুধু মানে বলবো যে মিডল ইস্টে না, আপনার চীনের মতো। কিন্তু এই ঘটনাটাতে দেখেন, ওই সম্মেলনের পরের দিনেই কিন্তু আমেরিকান গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু এটাকে সমর্থন জানানো হয়েছিল। সমর্থন জানানো হলো মিশরের ওই প্রস্তাবটাকে। এর মধ্যে কিন্তু আরও কিছু ঘটনা ঘটে গেল, যে আপনার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি গেলেন, জেলেনস্কি যাওয়ার পরে তার সাথে ট্রাম্পের একটা হটটক হলো। এইরকম বেশ কিছু পরিস্থিতির পরে ইউরোপীয় ইউনিয়নের সাথে ট্রাম্পের একটা দূরত্ব হলো, ওরা ইউরোপীয় কোয়ালিশন একটা আলাদা তৈরি করলো। এরকম বিভিন্ন ঘটনা বিভিন্ন দিকে ঘটার কারণে ট্রাম্প হচ্ছে কি তার মতো করে সে আরেকটা লাইন সে চিন্তা করতে শুরু করলো। প্লাস এখানে দেখা গেল যেহেতু ইসরায়েলের সাথে তার একটা জায়গায় দ্বিমত হলো, সেটা হলো যে ইসরায়েল তো তার মতো করে নেতানিয়াহু তার পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করছেন,
কিন্তু ট্রাম্পের তো জবাব দিতে হচ্ছে তার জনগণের কাছে। এবং এই যে হামাসের হাতে যে জিম্মিরা আছে এদের মধ্যে আমেরিকান ইসরায়েলি নাগরিক আছে, দ্বৈত নাগরিক এরকম আছে, এবং কয়েকজনের আপনার আছে যারা মারা গেছে কিন্তু তাদের লাশ আছে। তো এইগুলোকে নিয়ে আসার একটা দায় তার উপরে আছে। উনি করলেন কি, উনি ইসরায়েলকে বাইপাস করে, ইসরায়েলকে অনেকটা না জানিয়ে তিনি হামাসের সাথে ওনার একটা বন্দি, শুধু একটা বন্দি বিনিময় করার জন্য তিনি পৃথক একজন দূত উনি প্রেরণ করলেন, সম্ভবত বহুলার তার নাম। এই বহুলারের মাধ্যমে তিনি এই পাঠালেন এবং তার সাথে তাদের একটা চমৎকার আলোচনা হলো। এবং চমৎকার আলোচনা হওয়ার পরে হামাস তাতে সম্মত হলো। হামাস এই জিম্মিদেরকে ছেড়ে দিবে, আমেরিকান নাগরিক যারা আছে বা লাশ যেগুলো আছে সেগুলো তারা দিয়ে দিবে, এরকম মোটামুটি একটা সম্মত হলো। কিন্তু ইসরায়েল এই ব্যাপারটিকে ভালোভাবে নিল না এবং ইসরায়েল খুবই তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করলো এবং আমেরিকা যে হামাসের সাথে বসতে চাইছে বা বসেছে, এই বিষয়টাকে যেন আর না হয় এটা শুরু করার জন্য তারা সব কিছু করলো। এটা ইসরায়েলের একটা খুবই, আমি বলবো যে খুবই বড় আকারের শঠতা। কারণ তারা আসলে তো যেহেতু সমস্যার সমাধান চায় না, তারা কখনোই চায় না যে হামাস বা ফিলিস্তিনের মুক্তি আন্দোলনগুলোর সাথে আমেরিকার কোনো ডিরেক্ট কোনো আলাপ হোক। আর ট্রাম্প এই ক্ষেত্রে আপনি যেটা বলতেছেন যে অবস্থান চেঞ্জ করে, ট্রাম্পের যেহেতু উনি ব্যবসায়ী, ওনার কাছে অবস্থান খুব বড় বিষয় না, ওনার কাছে হচ্ছে স্বার্থটা বড় বিষয়। ফলে উনি যখন মনে করেছেন যে হামাসের সাথে সরাসরি কথা বললে আমি কিছু গেইন করতে পারি, তখন উনি ইসরায়েলকে উনি অ্যাভয়েড করেছেন। যেমন আপনার মনে থাকার কথা, শুধু এই ক্ষেত্রে না, ইউক্রেনকেও অ্যাভয়েড করে উনি রাশিয়ার সাথে শুধু সৌদি আরবে একা উনি বসেছেন। সেটা আবার ইউক্রেন প্রতিক্রিয়া দেখিয়েছে যে আমাদেরকে বাদ দিল কেন। তো এরকম কিন্তু ওনার একটা স্বভাব আছে। উনি কিন্তু মানে যদি বোঝে যে ওকে বাইপাস করলে আমার কিছু অগ্রগতি হতে পারে, তাহলে সে যত ঘনিষ্ঠই মিত্র হোক না কেন তাকে সে সাইড করতে পারে। ব্যবসায়ীদের মানে এরকম যারা, এবং মজার ব্যাপার উনি ইরানের সাথে ওটা করতে চাইছেন, যদি ইরান সেটা জি। তো এই জিনিসগুলো আপনার দেখা যাচ্ছে যে এটা খুব অদ্ভুত। এটা হয়তো নর্মালি যারা ট্রেডিশনাল পলিটিশিয়ান তারা হয়তো এইভাবে চিন্তা করে না, কিন্তু উনি চিন্তা করেন। এখানে ইসরায়েল যে কাজটা করেছে আসলে, যেটা নিয়ে আমাদের কথা বলা দরকার, যদিও সেই জায়গাতে আমি বলবো যে গাজার পুনর্গঠন নিয়ে মিশরের নেতৃত্বে আরব দেশগুলো বা মিডল ইস্টার্ন দেশগুলো যেভাবে সরব হলো, যে বিষয়টা নিয়ে তারা মোটেই হলো না, সেটা হলো যে ইসরায়েলের যে বর্বরতাটা এখন চলছে। আপনি জানেন যে গাজায় আজকে প্রায় 10 দিন কোনো মানবিক, আরও বেশি হবে, কোনো মানবিক সহায়তা নিয়ে কোনো ত্রাণ ঢুকতে পারছে না এবং গাজা এখন একটা পুরোপুরি দুর্ভিক্ষের অবস্থানে আছে। জাতিসংঘের শরণার্থী যে সংস্থা আছে তারা থেকে শুরু করে সকল বোদ্ধামহল বলছে যে গাজায় যে স্টক ছিল ফুডের সেটা শেষ হয়ে গেছে এবং তারা এটা তাদের চলার মতো অবস্থা নেই। এইটা নিয়ে সরব হচ্ছে না। কারণ এই সরব না হওয়ার কারণে ইসরায়েল আরও বর্বর হলো। তারা করলো কি, গাজায় তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিল। তাদের যে পানি পরিশোধনাগার এখন সেগুলোও তারা ফাংশন করছে না। ফলে গাজার মানুষ আপনার কন্টামিনেটেড, একদম দূষিত পানি তারা পান করতে হচ্ছে। ফলে গাজা কিন্তু এখন একটা ভয়াবহ রকমের ক্ষুধা, দারিদ্রতার পাশাপাশি একটি শারীরিক বিপর্যয়ের মুখে আছে। কিন্তু এই বিষয়ে আরব দেশগুলো যেরকম সক্রিয় ভূমিকা হওয়ার কথা ছিল, যে বন্দি বিনিময় হবে না, কে কতটুকু ছাড়বে বা কয়দিনের জন্য হবে বা কার বিনিময়ে কাকে ছাড়বে, এই আলাপের থেকে সব কিছুর আগে এই গাজার সাধারণ মানুষগুলোকে আগে নিরাপদে রাখা বা বিপর্যয়টার জন্য না ঠেকানো যায়, এটা নিয়ে যেভাবে সরব হওয়া দরকার ছিল, বিশেষ করে রোজার মাসে, ওই তৎপরতাটা আমরা দেখছি না। এখন ইসরায়েল যে কাজটা করছে, তারা হামাসকে হামাসকে সমর্থন দেওয়ার অপরাধে তাদের ভাষায় তারা পুরো গাজাবাসীকে একটা কালেকটিভ পানিশমেন্ট দিচ্ছে, যেটা একটা বড় আকারের জুলুম এবং অন্যায় এবং সকল আন্তর্জাতিক নিয়ম নীতি এবং কনভেনশনের বিরুদ্ধে। এবং আপনি যদি দেখেন, ইসরায়েলের এই অপরাধ কিন্তু শুধু গাজায় সীমিত নেই। ইসরায়েল এরই মধ্যে লেবাননেও তারা চুক্তি ভঙ্গ করেছে। লেবাননে তাদের চলে যাওয়ার কথা, তারা যাচ্ছে না এবং বেশ কয়েকটা সিটি তারা এখনও নিজেদের জিম্মায় রেখেছে। এবং গতকাল আমি দেখলাম নেতানিয়াহু বলেছেন যে তারা এখানেই থাকতে চান। একই অবস্থা তারা করেছে সিরিয়াতেও গোলান হাইটস সহ একটা বড় অঞ্চল কিন্তু তারা আসাদ শাসনের পতনের পরপরই তারা দখলে নিয়েছে এবং সেখান থেকেও তারা সরে যাচ্ছে না। ওখানে প্রতিটা জায়গায় লেবাননের যে অস্থিরতাটা, আপনি জানেন যে লেবাননে দীর্ঘদিন কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল না। সম্প্রতি তারা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট তৈরি করেছে। তাদের নিজেদের মধ্যে অনেক বোঝাপড়াগত সমস্যা আছে, হিজবুল্লাহর সাথে একটা টানাপোড়েন আছে। এই সুযোগটা তারা লেবাননের ক্ষেত্রে ইসরায়েল নিয়েছে। আবার সিরিয়াতেও সেক্টারিয়ান গ্রুপগুলোর মধ্যে যে দূরত্ব, যে ভায়োলেন্স, এই যে রিসেন্টলি আপনার প্রায় কয়েকশো আলাভিকে যে হত্যা করা হলো, হ্যাঁ, এই যে গ্রুপে সিরিয়ার ভিতরকার যে অভ্যন্তরীণ যে উত্তেজনা, টার্ময়েল, এই সুযোগটা সে নিয়েছে এবং সেটা নিয়ে সে সিরিয়াতে
সে জায়গা দখল করে আছে। এই প্রত্যেকটাই কিন্তু তাদের যে পুরনো যে চুক্তি ৬৭ সালের বলেন বা ৭৩ সালের বলেন, এগুলোর বাইরে গিয়ে তারা এগুলো করছে এবং আন্তর্জাতিক যে ফোরামগুলো আছে, জাতিসংঘ বলেন, ওআইসি বলেন, অথবা যে অন্যান্য যে প্রতিবেশী দেশগুলো, তারা আসলে এই বিষয়গুলো ঠেকাতে কোনো কার্যকর মানে প্রতিকারমূলক কোনো পদক্ষেপ নিচ্ছে বলে আমাদের মনে হচ্ছে না। তো আপনার কি মনে হচ্ছে আসলে আগামী দিনে ইসরায়েল ফিলিস্তিন এই প্রসঙ্গটা আসলে এটার দ্বিতীয় দফার যে চুক্তিগুলো সেই দিকে যেতে পারে কিনা, না এখানেই আবার? একটা রিপোর্ট গতকালকে প্রকাশিত হয়েছে, সেটা হলো যে ইউএস এবং ইসরায়েল তারা নাকি আফ্রিকান ৩টা দেশের সাথে কথা বলেছে, সুদান, সোমালিয়া এবং সোমালিল্যান্ড, এই ৩টা দেশের সাথে, যে ওইখানে প্যালেস্টিনিয়ানদেরকে তারা পাঠানোর ব্যাপারে। সুতরাং ওই যে আপনি বললেন শুরুতেই যে ট্রাম্পের ওই চিন্তাটা এখন থেকে সে সরে এসছে, এটা বিপরীত নিউজ। এটা যদিও এই ৩টা দেশের মধ্যে একটা দেশ কিছুটা তথ্য ভেরিফাই করা গেছে, বাকি দুটো দেশের কাছ থেকে এখনো কোনো তথ্য নিশ্চিতভাবে পাওয়া যায়নি যে আদৌ এরকম কোনো আলোচনা হয়েছে কিনা। এটা একটা ব্যাপার। ২ নম্বর ব্যাপার হচ্ছে যে ইসরায়েল তো আসলে প্যালেস্টিনিয়ানরা এই ভূমির যে মালিক, এটা তারা স্বীকার করতেই চাচ্ছে না। আপনি জানেন যে এই ১৫ মাসের যুদ্ধের পরে পৃথিবীর অধিকাংশ দেশ কিন্তু প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং অনেকেই বলেছেন যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানটাই হতে পারে একটা এফেক্টিভ সলিউশন। কিন্তু ইসরায়েল, আপনি জানেন যে গাজায় যুদ্ধবিরতি যেদিন থেকে তারা দিয়েছে, সেই দিন থেকে তারা পশ্চিম তীর, জেনিন সহ পুরো এলাকায় তারা অসংখ্য স্যাটেলাইট তারা তৈরি করেছে, অসংখ্য মানুষকে তারা আটক করেছে এবং অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে। অর্থাৎ তারা পুরো আক্রমণটা এখন তারা পশ্চিম তীরে চালাচ্ছে। তো এই আবার পূর্ব জেরুজালেমের যে বাইতুল মোকাদ্দাস, যে আল আকসা মসজিদ, সেখানেও কিন্তু রোজা পালনে তারা বাধা দিচ্ছে। তো সব মিলে ইসরায়েলের যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচে দেখা যাচ্ছে যে তারা ফিলিস্তিনকে আসলে নিশ্চিহ্ন করে দিতেই চাচ্ছে। এরকম একটা অবস্থায় ইসরায়েল প্যালেস্টাইন সম্পর্ক বা পরিস্থিতি কোন দিকে যায় সেটা ভবিষ্যৎ বলে দেবে। কিন্তু আমি বলবো যে যদি ফিলিস্তিন যেহেতু অনেক পুরনো একটা ঐতিহাসিক সভ্য একটা মানে পুরনো একটি দেশ, এখানে অন্যান্য দেশগুলোর, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবার সুযোগ ছিল। আমরা আশা করছি যে ফিলিস্তিন এবং ইসরায়েলের এই প্রসঙ্গটার একটা সুন্দর সমাধান হবে এবং ফিলিস্তিনিদের তাদের নিজস্ব ভূখণ্ডের অধিকার, মানবিক মর্যাদা সহ সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার ফিরে পাবে, এটাই আমরা কামনা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি আমাদের বিশেষ আলোচনা। আমরা প্রতিদিনই এইরকম একজন বিশেষ অতিথির সাথে কথা বলবো জাতীয় এবং আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।